প্রায় 7 বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরেছে। ঘরের সবাই খুশি হতে পারলেও আমি খুশি হতে পারিনি। সে আমাকে দেখে বলল, কি ব্যাপার বর্ষা, তোমাকে দেখতে এমন দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ? তোমাকে এমন বিমর্ষ লাগছে কেন? আমি তাকে বললাম, না তো, আমার তো কিছু হয়নি, আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। সে আমাকে বলল, না আমি এখন নাস্তা খাবো না, আগে তুমি আমার পাশে এসে বসো, আমি জানতে চাই তোমার কি হয়েছে, তোমার মুখটা এরকম লাগছে কেন? তুমি অনেক শুকিয়ে গেছো, সাথে তোমার বাচ্চাও অনেক শুকিয়ে গেছে। আমি শুধু বলেছিলাম আমার কিছুই হয়নি, আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাও অনেক ভালো আছে, আমি এক্ষুনি আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করে আসছি, আপনি ততক্ষণে একটু রেস্ট করেন। আর এই বলে আমি সাথে সাথে তখন রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে গিয়ে আমি সাথে সাথে কান্না করতে শুরু করে দিলাম। আমি জানি না আমার তখন কেন এত বেশি কান্না পাচ্ছিল। আমার স্বামী আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার বর্ষা, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? এক্ষুনি আমাকে সব খুলে বলো। কেন তুমি আমার থেকে নিজেকে লুকিয়ে রান্নাঘরে এসে আড়ালে কান্না করছো? আমি কি এমন অন্যায় করেছি? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো তোমাকে বলে কয়ে দেশে এসেছি। আমি তখন আমার স্বামীকে বললাম, প্লিজ আল্লাহর দোহাই লাগে আপনি চুপ করেন, আপনি কোনো কথা বলিয়েন না, সবাই শুনতে পাবে। আমি কান্না করছি না, আমি আপনার জন্য নাস্তা বানাচ্ছি, আপনি রুমে গিয়ে বসেন। আমার স্বামী সাথে সাথেই রুমে চলে গেল, আর আমিও তার জন্য নাস্তার ব্যবস্থা করে রুমে গিয়েছি। রুমে গিয়ে দেখি আমার স্বামী তার ছেলেকে অনেক আদর করছে। আমার ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে। যখন বিদেশে গিয়েছিল তখন আমার বাচ্চার বয়স ছিল 1 বছর 2 মাস, আর এখন এসে দেখে আমার বাচ্চা অনেক বড় হয়ে গিয়েছে। আর বাবা তার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে, কিন্তু আমার ছেলের তো এখন আর খেলনা দিয়ে খেলার বয়স নেই, তবুও সে তার বাবার সাথে অনেক দুষ্টামি করছে। আমার শাশুড়ি এবং আমার ননদ আমার হাজবেন্ডের পাশেই ছিল, আমি তাদেরকেও নাস্তা দিলাম। আমার হাজবেন্ড বলল, বিকেলে আমরা সবাই একসাথে বের হবো, অনেক ঘোরাঘুরি করবো, কেনাকাটা করবো, সাথে আমরা কাঁচা বাজারও করে নিয়ে আসবো। সবার সামনে হেসে বললাম, আপনি এখন অনেক টায়ার্ড, একটু ঘুমিয়ে নেন, ঘুম থেকে উঠে আপনি যা ইচ্ছে তা করেন। আমার শাশুড়িও বলল, হ্যাঁ তুই একটু ঘুমিয়ে নে, একটু রেস্ট কর, তোর কোনো বাজার সদাই করতে হবে না, বাজার সদাই করার দরকার হলে আমরাই করে নেব। আজ থেকে আমার দেবরও বলে উঠলো, ভাইয়া আপনি একটু রেস্ট করেন, আপনার কোনো কিছু করতে হবে না, বাজার সদাই করার জন্য আমরা আছি, দরকার হলে আমরাই করে নেব। সত্যি সত্যি নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু কেন জানি না আমার বুক ফাটা আর্তনাদ শুরু হয়ে গিয়েছিল। সে দেশে এসেছে এই কথা চিন্তা করলে আমার আরো জোরে কান্না পাচ্ছিল। বারবার মনে হচ্ছিল অতীতের সব কষ্ট আমাকে আবার দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। তখন আবার আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমার বাচ্চা আমাকে দেখে বলল, মা তুমি কেন কান্না করছো? তখন আমি আমার বাচ্চাকে বললাম, এটা আমার সুখের কান্না। একটু পর আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে সবাইকে বলল, সবাই রেডি হও, আমরা সবাই বের হব। আমার শাশুড়ি ননদ সবাই রেডি হয়ে গিয়েছিল, কিন্তু আমি রেডি হচ্ছি না। আমি বললাম আমি যাব না। আমার হাজবেন্ড তখন বলে উঠলো, কেন তুমি যাবা না? তোমার নতুন যে শাড়ি এবং গয়না আছে সেগুলো তুমি পরে নাও, সবাই মিলে কেনাকাটা করতে যাব, শপিংও করব। তখন আমি বললাম, আমি নতুন জামা কাপড় কোথায় পাবো? গয়নাগাটি তো দূর, আমার তো তেমন কোনো জামা কাপড়। সে অবাক হয়ে বলল, বিরক্ত করো না তো, যা বলেছি তা করো, তাড়াতাড়ি রেডি হয়ে না। আমার মা বোন সবাই রেডি হয়ে বসে আছে, তুমি কেন রেডি হচ্ছ? আমি বললাম, সত্যি আমার কাছে রেডি হওয়ার মতো তেমন কোনো জামা কাপড়ই নাই। তখন আমার হাজবেন্ড চিল্লাই উঠে বলল, কি বলো তুমি? প্রতি মাসে তোমার জন্য আমি এত টাকা পাঠাই জামা কাপড় কেনার জন্য, এখন তুমি বলছো তোমার একটা জামা কাপড়ও নাই? তখন আমি বলে উঠলাম, কার কাছে টাকা দেন? কই, আমি তো নতুন জামা কাপড় বানানোর জন্য কোনো টাকা পয়সা পাই না, বছরে শুধু আমাকে একটা জামাই দেওয়া হয়, তাও আপনার মায়ের পছন্দ। আমি কখনো মার্কেটেই তো যাই না, আমার পছন্দের কোনো কেনাকাটাও আমি কখনো করি। আর এইসব তো আপনি খুব ভালো করেই জানেন। তখন আমার হাজবেন্ড বলে উঠলো, তুমি মার্কেটে যাও না তো কি হয়েছে? আমার মা তো তোমাকে মার্কেট থেকে নতুন নতুন জামা কাপড় এনে দেয়, সেগুলোর কি হয়েছে? সেগুলো পরো। আমি তখন বললাম, তাহলে আপনার মাকে ডেকে জিজ্ঞেস করেন, উনি আমাকে কখন কখন জামা কাপড় কিনে দেয়। উনি আমাকে বছরে মাত্র একটা জামাই কিনে দেয়, তাও আবার রমজান। গত 7 বছর আমি 7 বার আমার বাবার বাড়িতে যাইনি যে স্বাধীনভাবে কিছু করতে পারবো। আপনিও আমাকে নিষেধ করেছেন আমি যেন আমার বাবার বাড়িতে না যাই, তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করবো? আপনার মা বোন আমাকে পছন্দ করে যা কিনে দিয়েছে আমি এতদিন সেটাই পরে। এই দেখেন, এই কয়টা জামা কাপড় ছাড়া আমার আর পরার মতো কিছুই নেই। বোরকা ব্যতীত বাইরে পরে যাওয়ার জন্য আমার কিছুই নাই, যা আছে সবই পুরনো। আপনারা যদি চান আমি বোরকা পরে আপনাদের সাথে বাইরে যেতে পারি। সে তার মাকে ডেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার মা, আমি প্রতি মাসে আপনার বউয়ের কেনাকাটার জন্য যে টাকাগুলো পাঠিয়েছি, সেই টাকা দিয়ে আপনি কেন আপনার বউকে কেনাকাটা করে দেন নাই? আমার শাশুড়ি তখন বলল, বাবা আমি তো টাকা দিয়েছি। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মা সত্যি করে বলুন তো, আপনি ড্রেস কেনার জন্য আমাকে কখন কখন টাকা দিয়েছেন? শাশুড়ি তখন বলল, প্রত্যেক রমজান ঈদে তোর বউকে অনেক দামি দামি ড্রেস কিনে দেওয়া হয়। তখন আমি ওই ড্রেসগুলো বের করে আমার জামাইকে দেখালাম যে দেখেন, এই হচ্ছে আমার দামি দামি ড্রেস, যেগুলো আমি এখন বাসায় পরি। আমি অস্বীকার করছি না যে তারা আমাকে দেয় না, কিন্তু বাইরে পরে যাওয়ার মতো কোনো ড্রেস বা গয়না আমার কাছে নেই। আমার স্বামী তখন আমাকে বলল, আমি যে বিয়ের সময় তোমাকে অনেকগুলো গয়না দিয়েছিলাম এবং বাইরে থেকেও তোমার জন্য অনেকগুলো গয়না পাঠিয়েছিলাম, সেগুলো কোথায়? আমার ননদ তখন এসে বলল, ভাইয়া এগুলো মা ভাবিকে কিছুই দেয়নি, মা সব আলমারিতে তুলে রেখেছিল আমার বিয়ের জন্য। আমি তখন আরো অবাক হয়ে গেলাম, আমার শাশুড়ি এই সব কিছু আমার কাছে লুকিয়ে রেখেছিল, আমি এইসবের কিছুই জানতাম না। এই কথা শোনার পর আমি তখন আরো চিৎকার করে কান্না করতে শুরু করলাম। তখন আমার হাজবেন্ড এসে বলল, তুমি কান্না করো না, আমি দেখছি। তখনই আমার দেবর ছুটে এসে বলল, ভাই আপনি ভাবির কোনো কথাই বিশ্বাস করে না, উনি শুধু শুধু টাকা পয়সা নষ্ট করে, শুধু শুধু ঘরে চিল্লাচিল্লি করে, আমাদের কাছে কৈফিয়ত চায়, আমরা আপনার টাকা পয়সা কি করি? তখন আমি আমার দেবরকে বললাম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি কিভাবে এত বড় মিথ্যা কথা বলো? তোমাদের কারণে তো আমি ঘরে জোরে একটু কথাও বলতে পারি না। তুমি, তোমার মা এবং তোমার ছোট বোন মিলে আমাকে যখন তখন অত্যাচার করো, শারীরিক এবং মানসিক। এই কথাগুলো তো আমি কখনোই কাউকে বলিনি, আমি আমার স্বামীকেও বলিনি। তোমরা তো আমার স্বামীর সাথেও আমাকে ঠিক মতো কথা বলতে
বলতে দাও। আমার যে একটা সন্তান আছে সেই সন্তানকেও তোমরা ঠিক মতো খাওয়াতে দাও না, খাওয়াতে গেলে তোমরা বলো আমি নাকি বেশি খাইয়ে ফেলি। তখন আমি আমার স্বামীকে বললাম, আপনি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলেন না আমার শরীর খারাপ নাকি মন খারাপ? হ্যাঁ, আমার শরীর মন দুটোই খারাপ, কারণ কিছুদিন আগে আপনার ভাই আমাকে মেরেছে, ছোট ভাই আমার গায়ে হাত তুলেছে এবং আপনার বোন এসে আমাকে ধাক্কা দিয়ে ঘরের থেকে বের করে দিয়েছে। করে দেওয়ার সময় সে আমাকে বলেছে আমি নাকি এই ঘরের কিছুই না, আমি যেন এখান থেকে চলে যাই। আমি শুধু আপনার দিকে তাকিয়ে আর আল্লাহর দিকে তাকিয়ে এই ঘরে ছিলাম, শুধু অপেক্ষায় ছিলাম কবে আপনি আসবেন আর কবে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। এইসব দেখেও আপনার মা কখনোই প্রতিবাদ করেনি, সবসময় সব দোষ আমাকেই দিয়েছে, সবসময় বলেছে আমিই নাকি দোষী, আমার রান্না ভালো না, কথা ভালো না, আমার চলন ভালো না। এমনকি আমার সন্তানকে খাওয়াতে গেলেও তাদের নজর পড়ে, আমি নাকি আমার সন্তানকে আগে আগে খাওয়াই ফেলি, এমনকি বেশি বেশি করে নাকি খাওয়াই ফেলি। বিশেষ করো আমি কখনোই এমনটা করি না, যদি এমনটা করতাম তাহলে আমি আর আমার সন্তান এতটা শুকিয়ে যেতাম। আর সেটা তুমি নিজ চোখেই দেখতে পাচ্ছ। আমি অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য, কবে তুমি দেশে ফিরে আসবে, আর হয় তুমি আমাকে সারা জীবনের জন্য এই ঘর থেকে বের করে দিবে, আর না হয় সারা জীবনের জন্য তোমার সাথেই রেখে দিবে। আমার স্বামী আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়েছে এবং কান্না করে বলতেছে আমি আমার যৌবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছিলাম শুধুমাত্র তোমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, আর সেই তোমরা আমার বউ বাচ্চাকে একটু দেখে রাখতে পারলা না মা? কিভাবে পারলা তুমি ওদের সাথে এমন করতে? এই বলে সে আমাকে সাথে সাথে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সে কাঁদছে, আমিও কাঁদছি, সাথে আমার বাচ্চাটাও কাঁদছে। আর এদিকে আমার শাশুড়ি, ননদ, দেওর সবাই আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছে। আমার স্বামী বলে উঠলো আজকের পর থেকে তোমাদের কোন নজর যদি ওদের উপর পড়ে তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। হিসেবে তোমাকে যতটুকু দেওয়া ততটুকুই দিব, ভাইকে যতটুকু দেওয়া তাকে ততটুকুই দিব, বোনকে আমার যতটুকু দায়িত্ব আমি সবটুকুই পালন করব। তবে আজকের পর থেকে আমার বউ তোমাদেরকে এক বেলাও রান্না করে খাওয়াতে পারবে না। আজকের পর থেকে আমার বউ আর তোমাদের সাথে থাকবে না। এই কথা বলে আমার স্বামী আমাকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসে। প্রবাসীদের বউদের এভাবেই অত্যাচারিত হতে হয়, তবে প্রবাসী ভাইদের উচিত তাদের বউদের সাথে এভাবে কথা না বলে সরাসরি কথা বলা। কিছু কিছু প্রবাসীরা আমার মতো এমন ভুল করেন, তারা তাদের বউকে না শুনে তাদের সংসারের দায়িত্ব মা এবং ভাইয়ের কাছে দিয়ে দেন। এটার মতো ভুল কাজ আর হতেই পারে না। গল্পটার সাথে আমার বাস্তব কোনো মিল নেই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।